ডিভোর্স দিচ্ছে সেটা সে বলছে। এবং 18 মাস হয়ে গেছে আপনার ছেলে 19 মাস চলে। 19 মাস চলে এবং উনি একবার দেখেও নেই, করলেও নেয় নাই ছেলেটারে। ওই যখন রিহাব থেকে ওনাকে আনা হয়েছে জানুয়ারির 29 তারিখে, 30 তারিখ উনি আমার বাসায় গেছে, তখন আমার ছেলের বয়স 4 মাস। এবং রিহাবে গেছে হচ্ছে তাও তার নেশা করার কারণে না। না, সে সিগারেট আর চা বাদে কিচ্ছু খায় না। অদ্ভুত একটা জীবন গল্প শুনতে আপনি শুরু করলেন। আমরা বলি যে আমরা চেষ্টা করছি সত্যটা তুলে ধরার জন্য, জীবনের বিচিত্র জায়গাগুলো আপনার সামনে উপস্থাপন করার জন্য এবং প্রতিবাদ সচেতনতার জন্য আমাদের এই প্রচেষ্টার সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলগুলো, লিখবেন আপনার মতামত। বোন, আপনার বিয়ের শুরু থেকে বলেন তো এই ভদ্রলোকের সঙ্গে দেখা, বিয়ে কেমন করে হলো? আমি সর্বপ্রথম ফকিরাপুর চাকরি করতাম। ওনাদের অফিসে, সরি, ওনাদের বিল্ডিংয়ে আমার অফিস ছিল। আচ্ছা। ওনাদের বিল্ডিংয়ে 6 তলা আমি জব করতাম। 2016 সালে আমি বিজনেস দিই, কুরিয়ার সার্ভিস। আমার অফিসের নাম হচ্ছে বৈশাখী এক্সপ্রেস লিমিটেড। তখন উনি যেহেতু আমাদের বাড়িওয়ালা, এখন আপনার বিল্ডিং আপনি আসতেই পারেন। তো ওনার সাথে কখনো কোনো দিন আমিও কোনো খারাপ ব্যবহার করিনি, সেও কখনো বলে নেই। দেখলো ওই ম্যাডাম কেমন আছে, ভালো আছে, এতটুকু। আর ভাড়ার সময় হলে ভাড়া নিতে আসতো, এই পর্যন্ত। আপনার 2018 সালে হালকা পাতলা একটু অফিসে সে আসা যাওয়া করতো, ম্যাডাম কেমন আছেন, কি করেন, এতটুকু। তাই ওনার সাথে সবচেয়ে বড় বিষয় তো যে একটা মেয়ে তখনই একটা পুরুষের প্রতি দুর্বল হয় যখন তার ছোট ছোট শখ বা ছোট ছোট আশা একটা পুরুষের কাছে, কিন্তু যখন আমি দেখব ওই পুরুষটা আমার পছন্দের মতন চলে, বা আমি যে জিনিসটা ভালোবাসি বা আমি যে জিনিসটা পছন্দ করি, ওই লোকটাও সেটা করে, আমি মনে করি তখন ওই মেয়েটা কিন্তু ওই পুরুষের প্রতি আস্তে আস্তে দুর্বল হই। আমার ফার্স্ট হাজব্যান্ডের সাথে আমার 9 বছরের সংসার। আমার একটা ছেলে, আল্লাহ বাচ্চায় রাখলাম, আমার বড় ছেলে ইন্টার ফার্স্ট ইয়ার। আমি কখনো 9 বছর সংসার জীবনে বলতে পারবো না ওই ব্যক্তিটা কখনো আমার জিজ্ঞেস করছে যে তুমি কি পছন্দ করো, তুমি কি খাও, বা কোন ড্রেসটা তোমার পরলে ভালো লাগবে, বা কিভাবে চললে তোমার ভালো। সে সবসময় তার চাহিদার চিন্তা করত। সে থাকবে, খাইবেও, তার চলাফেরা, তার সব কিছু, মানে আমি তখন তার ক্ষেত্রে পুরুষ, সে সাথে নারী, ওরকম। তা আমার সেকেন্ড হাজব্যান্ড হইতেছে, তার ওয়াইফ আছে, এক ছেলে এক মেয়ে। আমাকে বিয়ে করার পর আরেকটা ছেলে হয়েছে। মানে আপনি যখন বিয়ে করেন তখন অলরেডি তার একটা এক ছেলে এক মেয়ে। এবং আপনি এটা জানতেন? হ্যাঁ, আমি জানি, আমি সবকিছুই জানি, মিথ্যা কথা বলে লাভ নেই। তখন কি আপনি ওই মহিলার অনুমতি আছে কিনা জিজ্ঞেস না, করছেন? ওনারা সবকিছু জানে। ওনাদের কোনো দিন, আপনার আজকের দিন পর্যন্ত আমার সতীন বা ওই মহিলা আমার আজকের দিন পর্যন্ত একটা ফোন করেন, আজকের দিন পর্যন্ত। তারা সব জানে। তো এটা কি আপনি জানতেন যে উনি অনুমতি দিছে কিনা বিয়ের? না না না, উনি কোনো অনুমতি দেয়নি। যখন আমার বিয়ে করছে, বিয়ে করার আপনার 3 থেকে 4 মাসের মাথায় আমার শ্বশুর বাড়ি, আমার সতীন, তারা সবাই জানে। জানা এক জিনিস আর না, অনুমতি জানানো জানছে, প্লাস আপনার আমার হাজবেন্ডকে ডাকাই নিছে। ডাকাই নিয়ে আপনার জিজ্ঞেস করছে, আমার ওনারা সবাই জ্যোতি ম্যাডাম বলে, যে কিরে কি শুনি, কি। তখন বলতেছে তুই বলে জ্যোতি ম্যাডাম রে বিয়ে করছিস। তো প্রথম অস্বীকার করছে, আমার হাজব্যান্ড প্রথম অস্বীকার করছে। পরে আমার শাশুড়ি যখন বলছে যে না আমি তো জানি, প্রমাণ আছে, পরে বলছে হ্যাঁ আমি বিয়ে করছি। তখন আমার সতীনও ছিল। তখন আমার শাশুড়ি বলছে যে তুই যে বিয়ে করছিস ভালো কথা, এখন তুই বউরে খাওয়াবে কি। কারণ আমার শ্বশুরবাড়ি অঢাল সম্পদ, তার অনেক পয়সাওয়ালা, কিন্তু আমার হাজব্যান্ডের আন্ডারে কিন্তু কিছু নেই, সব আমার শাশুড়ির। এমন এমন এই বর্তমানে যে সংসার চালায় শুরু থেকে, মানে আমার সতীনের ওর একটা 3 পিস যদি কিনতে হয় সেটা কিন্তু আমার শাশুড়ি টাকা দেয়। অপদার্থ আপনার হাজবেন্ড? অপদার্থ বলতে সে তার জীবনের কর্ম কি জিনিস সে জানে না। আর সবচেয়ে বড় কথা, তাদের যে সম্পদ আছে ওগুলাই খাওয়ার কেউ নেই। না না, সেটা কিছু না, আমি কিছু করব না, বিয়ে করব একটার পর একটা, এটা কি ধরনের আচরণ? এটাই এখন আমার ভুলটা হইতেছে কি, মানে আমি যে মানুষটারে রেসপেক্ট করছি, যে মানুষটারে সম্মান করছি, যে মানুষটার উপর বিশ্বাস করে আমি এত কষ্ট করলাম, দিন শেষে ওই লোকটাই আমারে ছুরি দিল। আমি কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় আসলাম, কিসের থেকে কি করলাম, মানে আমি তো তার উপরে ডিপেন্ড করে করছি। আমি তো তারে বিশ্বাস করছি যে না থাক, একটা মেয়ে আমি যত কিছুই পারি, দিন শেষে তো আমি একটা বলতে পারবো আমার হাজব্যান্ড আছে।
আমার মাথার উপরে একটা ছায়া আছে। এই ছায়া এমন একটা খুললেন যেটা অলরেডি ওই ছায়ার নিচে আরেকজন রয়েছে। হ্যাঁ, এখন আমি কখনো, আমার বিয়ে হয়েছে 2020 সালে, সে কখনো বলতে পারবে না আমি কখনো তারা জোর করে বলছি যে আজকে আমার এই জিনিসটা দিয়ে, বা আমার মাসে খরচ 5,000 টাকা, আজকে 4,000 টাকা দিয়ে, বা আমার ঘর ভাড়া 20,000 টাকা, আপনি 10,000 টাকা দিয়ে, সে বলতে পারবে না। তারপর কখনো তার আমি ফোন দিয়ে বলিনি আজকে আপনি বাসায় ওইখানে থাকতেছেন, আপনি আমার এখানে আসেন না কেন, তাও বলিনি। জাস্ট কারণ দিন শেষে তো আমি একটা নারী, আমি যত কিছুই করি, একটা বাচ্চা নিয়ে ঢাকা শহর ফকিরাপুলের মতন এলাকায় চলা, একটা বাচ্চাকে আপনার, আমি যখন ওই হাজব্যান্ডকে ছাড়ছি তখন আমার বাচ্চা 2 বছরও হয়নি। ওই বাচ্চারে তিলে 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 এত পরিশ্রম করে আপনার কলেজ অবধি আনা। আমি একটা মেয়ে মানুষ, আমি তো কোটিপতি না, বা আমার ফ্যামিলি তো এত আহামরি কোটিপতি না যে ওইখান থেকে 2 লাখ টাকা 5 লাখ টাকা আমি আমি ইনকাম করলে আমার সন্তান চলবে। আজকে আমি ইনকাম বন্ধ করলে আমার সন্তান কিন্তু চলতে পারবো না, বা আমার সন্তানকে ব্যাকগ্রাউন্ড বা সাপোর্ট দেওয়ার মতন কিন্তু কেউ নাই। তখন উনি যখন আস্তে আস্তে দেখে ওনার চলাফেরা মানে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে, তখন আমি তারে প্রশ্ন করছি, এমনকি আপনি যে আসা যাওয়া করেন অফিসে, যে ওর বড় ছেলের নাম আবির, এমনকি আবিরের মা দেখা গেছে হঠাৎ শুনলে একটা খারাপ দেখা যাবে, যেহেতু আমি আপনাদের এখানে ভাড়াটিয়া, আপনি আমার এখানে আইসেন না। পরকে কে, আমার বাড়ি আমার ঘর, আমি আসলে সমস্যা কে, আর আমি তো আর বাপের কামাই খাই? জয় আমারে বলবো, এমনকি বাইরে কেউ কারো কামাই খায় না। যখন একটা ঘটনা ঘটে তখন সবাই কিন্তু ওই দিন শেষে মহিলা গরির দিকে আঙ্গুল তুলবে যে আপনি আসতেছেন যাইতেছেন, এটা কিন্তু হইব না। তো এই কথাটা বইলা আমি আমার মতন কাজে চলে গেছি। তখন উনি হজে যাইব, হজে যাওয়ার ঠিক 2 থেকে 3 দিন আগে আমি অফিসে কম্পিউটারে কাজ করতেছি, তখন আমার বলতেছে ম্যাডাম আপনার একটা ব্যক্তিগত কথা বলি। তা আমি কি বলেন? তো যে কোনো একটা বিষয় নিয়ে মনে আমি একটু কান্নাকাটি করছি, তা আমি কানলাম আর চোখ মুখ ফুইলা যায়। তা আমার বলতেছে কয় মুখ টুক লাল হয়ে রয়েছে, ম্যাডাম আপনি কানছেন না? তা আমি কই মেয়ে মানুষ যে জন্ম নিছি, কানতে তো হইব, হাসতে হইব, কানতে হইব। তা উনি তখন আমার প্রশ্ন করলো, সবচেয়ে মজার বিষয় হলো এটা যে আমি বিয়ে বসবো আমার কোনো টেনশন নেই, টেনশনটা ওনার। তা আমি আবার হাসতেছি, আমি বিয়ে বসবো না না বসবো এটা নিয়ে আপনারা তো টেনশন কে? কয় ম্যাডাম আপনি কি বিয়ে বসবেন? আমি কি বসলাম, বিয়ে তো বসবো, আর তো কিছু না। আমি দুষ্টামি করতেছি। পরে কয় ম্যাডাম যাই করেন, আমি হজে যাবো পরশু দিনকা, আমি হজের থেকে আসলে আপনি যা খুশি তা করে। তা আমি কম্পিউটারে এখানে বসে থেকে ওনার দিকে ধ্যান ধরে চেয়ে রয়েছি। উনি হজে যাইব, আমার বিয়ের সাথে হজের সম্পর্ক কি? বা ওনার সাথে তো আমার এমন কোনো সম্পর্ক নাই যে ওনার অপেক্ষাটা আমার করতে হইবে, বা ওরকম কোনো কমিটমেন্টও নাই। তাহলে আমি আবার কম্পিউটারে বসে থেকেই ওনার দিকে তাকায় আমি বলতেছি যে আচ্ছা আপনি হজে যাবেন, হজের সাথে আমার বিয়ের সম্পর্ক কি? কয় না ম্যাডাম এখন এত কিছু বলবো না, আপনি জাস্ট হজ পর্যন্ত ওয়েট করেন, তারপর আপনি বিয়ে বসেন, যাই যা খুশি তা করেন। তা আমি আপনার একটা কথাটা গুরুত্ব দিন, যাক হ্যার মন চেয়েছে কইছে থাক। আমি আমার মতন তো সে হজে চলে গেছে, হজের থেকে আসলো, কখন আসছে তাও আমি জানি না। তো যেদিন সে হজের থেকে আসে আমি অফিসে কাজ করতেছি, আপনার 2টা খেজুর ওনার হাতে, একটা উনি খাইতেছে, একটা খেজুর আমার জন্য নিয়ে আসছে। আমার ছেলেও ছিল, আমার ছেলের আমি মতিঝিল রেখা পড়াশোনা, আমার সাথে আমার অফিসে রেখে আমি পড়াশোনা করাইছি যাতে ছেলের কষ্ট না হয়। তার খেজুরটা নিয়ে আমার হাতে দিয়ে বলতেছে ম্যাডাম নেন। তা আমি ডরাই গেছি, আমি যে হঠাৎ সারা শব্দ না আইসা পড়লো। পরে আমি কখন আসছেন? ম্যাডাম 10 মিনিট। তখন আমার ভিতরে একটু সন্দেহ লাগে, 10 মিনিট হইলো এয়ারপোর্ট থেকে আসলো, বাসায় না ঢুকা খেজুর হাতে নিয়ে তাড়াহুড়ো করে আমার এখানে, মানে একটু আমার ভিতরে একটু সন্দেহ হইলো। তারপর আমি তার কিছু বলেন, আমি 10 মিনিট হয়েছে আসছেন? হ। তো খেজুরটা দিয়ে ধরেন ম্যাডাম সৌদির থেকে আনছি, খান। তা আমি আবার হাসতেছি আর বলতেছি আমি আরে বাপ, সৌদির থেকে খেজুর নিয়ে এসে আর কিছু পারলেন না, শুধু খুঁজে না, পরে আপনার কি লাগবে? আমি কি না রে ভাই আমার কিছু লাগবে না। তো চলে গেছে, অত একটা গুরুত্ব নেই। কিন্তু আমার মাথার মধ্যে যে বলছে 10 মিনিট, ওইটা আমার মাথায় গোল পাক্কাইতেছে। কারণ কি, সে ফ্যামিলি, তার ছেলে মেয়ে আছে, বউ আছে, হজের থেকে এত জার্নি করে আইসা ঘরে না ঢুকে 10 মিনিটের মধ্যে আবার আমার সাথে দেখা করলো। আবার আমার বলতেছে ম্যাডাম সন্ধ্যার দিকে কি আপনার কাজ শেষ হইব না? তখন আমি বলি কেন ভাই? কয় না একটু খিলগাঁও যাবো, আপনি আমি তারপর মানে আমাদের সাথে আরও কয়েকজন ছিল, ওনাদেরকে নিয়ে আপনার
কফি খাইতে যাবে। তা আমি বলতেছে ভাইরে আমার কাছে টাকা নাই, আপনার এই কফি খান। তখন বলতেছে অসুবিধা নেই, টাকা আমি দেবো। আমি কি না, খাইলে নিজের টাকা খাইতে পারলে খাবো, না পারলে নেই। আর আপনার যদি খাওয়াইতে মন চায় ইনভাইট করে তখন গিয়ে খাবো। এটা বইলা আমি আমার মতন কাজে চলে গেছি। ওই হইতেছে আস্তে 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 তার সূত্র শুরু। তখন তার মানে এন্ড অফ দ্য ডেতে আপনি গিয়ে যখন বিয়ের সিদ্ধান্ত নিলেন বোন, বিয়ের সিদ্ধান্তটা তখন নিচ্ছি ভাইয়া যখন তার সাথে এরকম ফ্রেন্ডশিপের মতন ভালো চলতেছে। তারা, তার মা মানে আমার শাশুড়ি, আমার সতীন, তারা সবাই জানে। যেহেতু একই বিল্ডিংয়ে সবাই থাকে, আমি যদি 10-12 উঠি স্বাভাবিক একজনের চোখে একজন আমি পড়ব। তখন আপনার যখন 2-3 মাস হইলো তার সাথে ফ্রেন্ডশিপ হিসেবে ভালো চলাফেরা, সে আমার ভালো মন্দ সব কিছু শুনলো, আমার আগের হাজব্যান্ডের কাহিনী, তারপর আমার বিজনেস কীভাবে আমি কিসের থেকে কি করলাম এভরিথিং সে শুনলো। শোনার পর তখন দেখা গেছে কি সে ছোট ছোট কিছু কিছু জিনিস করতো, ওই জিনিসটা আমি খুব পছন্দ করতাম কিন্তু আমি প্রকাশ করতাম না। আমি কখনো তারে বলতাম না। যেমন আমি চা খুব পছন্দ করি, সেও চা খুব পছন্দ করে। আমার আমার টাকা পয়সা যতই থাকুক, আমার আহামরি কেনাকাটা মানে বড় বড় মার্কেটে যে যাইতে হইব, বসুন্ধরা, যমুনা, ওগুলার নেশা নেই। আমি যত টাকার কেনাকাটা করি নিউ মার্কেট, এখনো আপনার ওর মধ্যে ওইটা আছে। আমি যেরকম একজনকে মানে দিতে বা খাওয়াইতে খুব পছন্দ করি, এটা ওরও আছে। আর কখনো মানে ওই যে বাড়িওয়ালার ছেলে হিসেবে ওর গেট আপ দেখলে আপনি কখনো বুঝবেন না যে ওই বাড়িওয়ালার ছেলে। একদম বলবেন যে আমি মিথ্যা কথা বলতেছি, যে আপা আপনি মিথ্যুক। সে কখনো বাড়িওয়ালার ছেলে না, তার ভিতরে কোনো অহংকার নেই। কারোরে 200 টাকা দিতে গেলে তার কোনো দ্বিধাবোধ নেই, কারোরে ছোট করে কথা কয় না, মানে এভরিথিং আমার কাছে তার পছন্দ। যখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিল তখন আমি তারে সরাসরি না করে দিচ্ছি। আমি কি ভাই শোনেন, আজকে নেশায় পড়া নিবেন আমারে, 2 দিন পর কিন্তু এটা থাকবো না। আমারে ভালোবাসবে সবাই, আমি ফকিরা ফুল কিন্তু আজকে ধরে না, বহুত পুরুষ আমারে নিতে চাইছে, এটা আপনিও জানেন। আপনি নিজেও কিন্তু টেকেল দিচ্ছেন। আমি জ্যোতি কিন্তু জ্যোতিই রয়েছি, আমি আমার জায়গায় বসে রয়েছি। কারণ আমি যেহেতু মেয়ে মানুষ, রাস্তাটা হাঁটি, স্বাভাবিক দুইটা মানুষ দুইটা কথা বলবোই। এখন এগুলো ধৈর্য তো ভাই আমার জীবন যাবে না, আমার পেটে ভাত আসবে না। আর সবচেয়ে বড় কথা আমার সন্তান তো মানুষ হইব। এখন কে আমার ইশারা দিল, কে খারাপ বললো, কে ভালো, এটা আমার দেখার বিষয় না। একদম আমার টার্গেট ছিল ভাইয়া যে আমি ছোট একটা বিজনেস করি, আমি ফ্যামিলি নিয়ে, আমার বাপ নাই, আমার একটা ভাই নাই। বাবা মারা গেছে কতদিন? বাবা মারা যায় নাই, বাবার আরেক সংসার আছে। আমরা ছোট থাকতেই আমার মা আমাদেরকে নিয়ে এসে পড়ছে। ভাইটা একটা ভাই, আমরা 2 বোন 1 ভাই। ভাইটা একটু প্রতিবন্ধী, থাকা না থাকা এক সমান। আমরা 2 বোন, আমি সবার ছোট। বড় বোনের 2 মেয়ে, আমার 1 ছেলে, আল্লাহ বাঁচায় রাখলে এখন 2 ছেলে। তখন আমি চিন্তা করি যে যত কিছুই করি দিন শেষে তো আমার কাজ করতে হবে। এই হাজবেন্ড তো আপনার বাচ্চা সম্পর্কে জানতেন? হ্যাঁ, এই হাজবেন্ড তো আপনার বাচ্চা সম্পর্কে জানতেন যে আপনার বাচ্চা আছে? তখন যখন সে বিয়ের কথা বলতে আমি একটার পর একটা মানে অজুহাত যত হোক, আমি তাদের বিল্ডিং এ অফিস করি, এখন তাদের সাথে দ্বন্দ্ব করে তো ভাই আমি পারবো লাভ নেই, পারা যাবে না। আমি আপনার এখানে যদি এখন বসা থেকে আমি আপনার সাথে গঞ্জাম করে পারবো? আমি এখান থেকে সইরা গেলে পারবো, এখানে থেকে তো আমি কিছু করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, আমার মাথার উপরে তো কেউ নাই। আমি আপনার একটা গালি দিব, গালির ফিডব্যাকটা কে দিব? দিন শেষে কিন্তু ওইটার যুদ্ধ কিন্তু আমারই করতে হইতো। যেমন এখনো কিন্তু ইনস্টল আমি আমার যুদ্ধ আমি একাই করতেছি। আমার সাইডে কিন্তু সাইডে বহুত আছে, কামের সময় কাউরে পাওয়া যায় না। আমি জানি না আল্লাহ তাআলা কবরের আযাব কি জিনিস, আল্লাহ মাফ করুক। আমার শত্রু যে, ওই শত্রুরা যেন আমার 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 সিচুয়েশনগুলো না দেয়, আর আমার মতন বিশ্বাস কারোর যেন না করে। কবরের আযাব মনে আমার অনেক শান্তি লাগতো। কি হয়েছে বোন বলেন তো? 2020-এ যখন বিয়ে করলো তখন আমি তার একটার পর একটা মানে অজুহাত দেই, মানে যাতে সইরা যায়। তখন লাস্ট সিচুয়েশন আমি তারে বলছি, দেখেন আমার ছেলেটা বড় হইতেছে, বিয়ে বসা কোনো বড় কথা না। বসলাম, দিন শেষে যদি ছেলেটা আঙ্গুল তুললে আমার একটা কথা বলে, আমি সহ্য করতে পারবো না। আমি সবারটা সহ্য করতে পারবো না, আমার সন্তানের টান পারবো না। আমার সন্তান যদি রাজি হয় আমি বিয়ে বসবো। আপনি আপনার মুন্নিরে নিয়ে আপনার মতন আপনি থাকবেন, আমি কাজ করে আমি আমার মতন থাকবো। তখন এই কথা বলছে ওদের, ওই কিভাবে জানো আমার ছেলের সাথে কথা টথা বলে আমার ছেলেরে কনভিন্স করছে। তো তখন তো আরো ছোট ছোট, তখন হঠাৎ গাড়ি তুলছি, তো আমি আপনার ফকিরাপুল থেকে 8 নম্বর বাসে করে আসা যাওয়া করি ফার্মগেট দিয়ে।
তখন আমার ছেলে বাসের মধ্যে বসে থেকে আমার বলতেছে মা, আমি কি মামা যেটা বলছে ওইটাই। মানে কি? আমি ওর মুখের দিকে তাই, মামা যেটা বলছে কোন মামা? আমি কি বলছেন? পোলার মানে মুখ ফিটা কোনোটা ওইটার উচ্চারণ করতেছে না, খালি কয় মামা যেটা বলছে ওইটাই। আমি কি তোর মামারে তুই পেয়েছিস? মা আমি স্কুল থেকে আইসি সময় মামা স্কুলে ওইখানে গিয়ে আমার সাথে দেখা করছে। আচ্ছা যাক, ভালো কথা। তখন আমি বুঝতে পারছি যে স্কুলে ছেলের গিয়ে সাথে intimate হওয়ার ওইভাবে চেষ্টা কথা করছে। বলছে। আচ্ছা যাক, আমি আর ছেলের কোনো কথা না পেঁচায় বাসায় চলে গেছি। বাসায় যেয়ে আমি ওনার সাথে কথা বলছি। আমি কি আপনি কি আপনার সাথে কথা বলছেন? হ্যাঁ কথা বলছি। তখন বলতেছে পোলা রাজি। তুমি কইছো পোলা রাজি হইলে বসবা, তাই পোলা রাজি, তুমি যেই দিন কইবা ওই দিনই আমি তোমার বিয়ে করব, আর আমি কোনো অবৈধ সম্পর্কে যাব না। সম্পর্ক আমি যাব না। আচ্ছা যাক, আমি আর ভাই কোনো কথা বলিনি। তখন আমি চুপ হয়ে, মানে আমি হিসাব মিলাইতেছি। এক হইতেছে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যক্তিটা ভালো, কিন্তু ব্যক্তির ফ্যামিলিটা গুলো তো ভালো না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে তার তো নিজের ইনকাম নাই। এক, দ্বিতীয় হইতেছে মানে তখন এত কিছু জানি না, মানে আমি যতটুকু তখন যে জিনিসটা বুঝতে পারছি সে যে একদম নিঃস্ব, ওইটা আমি জানতাম না। ওকে, মানে তখন যে যখন আমার সাথে সম্পর্ক তখন মোটামুটি সে ভালো মানে অবশ্য ভালো বোঝাও তো চলতেছে, যায় না না যে বোঝাও বড় যায় না। লোকের ছেলে। ফকিরাপুল আপনার মনে করেন এক সিরিয়ালে তাদের বাড়ি 5টা, আরে বাপরে। প্রেস আছে, দোকান আছে, খিলগাঁও বাড়ি, রামপুরা বাড়ি, রামপুরা এক নামে চিনে, বনশ্রী বাড়ি, তারপর হইতেছে আশেপাশে মোটামুটি মনে করেন ফকিরাপুল এক নামে চিনে তার মারে বা তাদেরকে। এখন সে যে একবারে শূন্য, এটা তো ভাই আমি জানি, আমি তো তাদের ঘরের ভিতরে গিয়ে ঢুকে দেখিনি কার অ্যাকাউন্টে কয় টাকা আছে, এটা তো একটা বড় ভুল হয়েছে। ঠিক না? আর আমার ভিতরে হইতেছে আমি লোভ জিনিসটা আমার বোন, মধ্যে। এই যে বিয়েটা করলেন, বিয়ে করার পরে ঝামেলাটা কখন শুরু হলো? বিয়ে হয়েছে পরের থেকে কোনো ঝামেলা নেই, মোটামুটি আলহামদুলিল্লাহ। সে যতটুকু পারছে, মিথ্যা কথা বলে লাভ নেই। সবসময় যে দিলেই যে সুখী হওয়া যায় এমন Not কোনো that. কথা নাই ভাই। Not that. সে যতটুকু পারছে, সে কখনো কোনো মাসে আমার ফিক্সড হিসাবে কোনো টাকা দেন আছে না, যে 20,000 দিছি বা 50,000, ধরেন এখন 10,000 দিছে 10,000, কালকে 5,000 পড়ছে 5,000। কিন্তু তার একটা গুণ আছে, এটা আমি এখনো বলি, সে কখনো আমারে কিছু দিতে গেলে অসন্তুষ্ট ভাবে দিত না। সেটা এক কাপ চা হোক, এক কাপ চা হোক। আর হয়তো বা আজকে দুঃখ একটাই, আমার জন্য দুঃখ না, দুঃখ আমার সন্তানের জন্য। সে আমার কাছে নাই বা আমি তার কাছে নাই, বা সে আমার ছাইড়া দিছে বা আমি তারে ছাইড়া দিছি, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই, কারণ আমি চাই নাই ভাই যে আমার সন্তানটা বাপ ছাড়া হোক। কারণ আমি একটা সন্তান কিন্তু তিলে তিলে বড় করছি। ওই ঘরটা কেন ভাঙছিল, প্রথম ঘরটা? ওই ঘরটা ভাঙছে ওনার বড় ভাইয়ের সমস্যা ছিল। কি সমস্যা ছিল? ওনার বড় ভাইয়ের ক্যারেক্টার খারাপ ছিল। মানে ক্যারেক্টার খারাপ বলতে ওনার বড় ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল। ওই কথাটা আমি আমার হাজব্যান্ডকে জানাইছি। তো হাজব্যান্ড সামনে বলছে এক কথা, পিছে বলছে আরেক কথা। মানে মানে যেদিন ঘটনাটা ঘটে ওদিনকেই আমার হাজব্যান্ডকে আমি সরাসরি বলি যে আপনার বড় ভাই এই কাজ করছে। এক কাজ করে না, ওর বড় ভাই আমার সাথে থাকতো, মানে আমরা 2 রুমের ফ্ল্যাট নিয়ে দুরুম জি। থাকতো। তখন আমার ছেলে 1 বছরের মতন, 1.5 বছরও হয় না। তখন ওই বলতেছে তুমি, মানে আমার ফ্যামিলির সবাই বলে আমার রাগ বেশি, এটা আমিও বলি আমার একটু রাগ বেশি। তা আমার হাজব্যান্ডে বলতেছে তোমার জিদ বেশি। আচ্ছা ঠিক আছে, বলছো এগুলো আর চিল্লা হাল্লা করো না, মানুষ শুনলে শরম। আচ্ছা যাও, আমি সমাধান করতেছি। ওরা আবার ভাইয়েরা দাদা বলতো। আচ্ছা ঠিক আছে, আমি দাদারে আলাদা চলে যেতে বলি। আপনারে ঠান্ডা করে গিয়ে ভাইরে, আমি যেরকম রুমের মধ্যে কথা বলতেছি কান্নাকাটি করতেছি, ওই আসলো, আইসা আমার এই কথাটা বললো। আমি যে ওর পিছনে গেছি এটা আর ওই ফলো করে না। হ্যাঁ ওই আবার ওর ভাইয়ের রুমে গেল, আমি ওর পিছনে, এটা ওই খেয়াল করেনি। গিয়ে ওর ভাইরে বলতেছে আপনি আসলে অনেক খারাপ, আপনি জানেন ওর জ্যোতির জিদ বেশি, ওর জিদ উঠলে ওর কোনো হুঁশ থাকে না, ওর কারে কি কয় হুঁশ থাকে না। আপনি কি কারণ ওর লগে এরকম কইয়া ওর সাথে কথাই কন কিসের জন্য, আর কথা বললে এত ছোট হন কিসের জন্য? আপনিও ছোট হন, আমারও ছোট করে। আমি হইতেছে আমার হাজব্যান্ডের পিছিয়ে দাঁড়াবো। তখন আমি আমার হাজব্যান্ডের পিঠে হাত দিয়ে আমি বলেছি আমাকে আপনি কি বললেন আবার বলেন। তখন সে চমকাই গেল, চমকে গেছে, এখন আর আমার কিছু বলে না। পরে ঘরে ঢুকলো, আমি আপনি আমার কি বললেন? আমি দোষ তো পুরো উল্টে গেল তাহলে। আমি পাগল হয়েছি ঠিক আছে, কিন্তু আমি তো এত পাগল হই না যে আমার নিজের ইজ্জত আমি মানুষের কাছে বিতরণ করতে যাবো। আমি তুই পাগল না। আর আমি প্রমাণ সহ ইনস্টাল যখন ঘটনা ঘটছে, ঘটনা ঘটার মনে করেন 10 থেকে 15 মিনিটের ব্যবধান আমি তার সাথে শেয়ার করলাম। এখানে মিথ্যার কি হলো? জলজন্ত তার ভাইও তো আমার সামনে। আমি আপনার নামে মিথ্যা কথা বললাম, আপনার ভাই বসে বসে শুনলো? তা তো হইতে পারবে না।
আমি একটা লোকের নামে এত বড় কথা বললাম। সবচেয়ে বড় অভিযোগ দুনিয়ার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে হচ্ছে আমার শ্বশুরবাড়ির বংশের বড় ছেলে, এবং কি আমার শ্বশুরবাড়ির সবাই তারে রেসপেক্ট করে, আমিও করি। আমি ওই লোকটার নামে শুধু শুধু ঘরের মধ্যে ঢুকেই আমার হাজবেন্ডের সামনে মানে আনায় বানায় বইলা ফেললাম, এটাই হয়ে গেল গা, এটা তারপর? হয়। তারপর ওই সূত্রটা ধরে আমার ভিতরে ওইটাই কষ্ট, যে স্বামীর কাছে যদি ছায়া না পাই। তারপরে সে ম্যানেজ করার জন্য কি বলছে? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি চুপ থাকো, কালকে আমি আম্মার মানে আমার শাশুড়ির কথা বলছে, আম্মারে ফোন দিয়ে দাদা মানে আমার ভাসুর আছে আরো 2 জন, ওদের সাথে কথা কই তারপর দাদার আমি আলাদা করে দেবো। এই কথাটা বলার পর ওনারা পরের দিন 2 ভাই মিলে, আমার হাজবেন্ডে তখন কারণ বাজার বাইং হাউসে চাকরি করে, 2 ভাই মিলে কারণ বাজার গিয়ে মানে 2 ভাই পরামর্শ করলো। আর তারা ছাড়ার উদ্দেশ্য হলো এইটা হইতেছে মূলত মেন কারণ এটা। দ্বিতীয় কারণ হইতেছে সে প্রতিনিয়ত টর্চার করতো। শারীরিকভাবে? হ্যাঁ, প্রতিনিয়ত। মনে করেন যেদিনও সে না পারবে একটা থাপ্পড় হইলেও সে আমার গায়ে দিত, এবং কি সেটা কারণ হোক অকারণ হোক, আপনারা দেখাইয়া হোক, আর মানুষজন দেখলে সে খুব মানে পুরুষত্ব ফলা। অম্বিতম্বি করে। তখন মনে করেন এমন একটা সিচুয়েশন তৈরি করব, এমন করব যে আমি ওইখানে কোনো কথা বলতে পারি না, আমি নিজের থেকে বোবা। আমি 9 বছরে আমি বলতে পারবো না ভাইয়া যে আমি তারে নিয়ে 9 দিন 9 সেকেন্ড তার সাথে আমার ভালো কোনো মুহূর্ত আছে। কিন্তু ওটা কিন্তু আমার ফার্স্ট বিয়ে, আমার কিন্তু অনেক অল্প বয়সে বিয়ে। 2004 সালে আগস্টের 27 তারিখে আমার বিয়ে। একটা মেয়ের যদি হাজবেন্ড ঠিক না থাকে তার আসলে দুনিয়াতে কিছুই থাকে কি থাকে তার? আমি ভর করি কিসের উপরে? আমি কার উপরে ডিপেন্ড করে যুদ্ধে নাম? ওই লোকটাই তো আমার না, আমি যুদ্ধ করবো কারে নিয়ে? ওই লোক, তার মানে ওই লোকটা যখন ছেড়ে সেই মানুষটার সঙ্গে সংসার করলেন এবং শুরু থেকে তো কোনো না, ঝামেলা ছিল? শুরু থেকে কোনো ঝামেলা নাই। পেস্টটা লাগলো কোথায় এসে? পেস্টটা লাগছে ওই যে প্রেগনেন্ট। প্রেগনেন্ট হতে অসুবিধা কি হলো? বিয়ে তো করছে। প্রেগনেন্টে তাদের টার্গেট ছিল ছেলে ফুর্তি করতেছে, যদি কোনো সমস্যা হয় 50,000 1 লাখ দিয়ে মাইয়া বিদায় করে দিবে। ছেলে যেহেতু ফুর্তি করতেছে করুক, সমস্যা নেই। যখন বাচ্চা কি আপনার হাজবেন্ড চাইছিল? হ্যাঁ, আমি বাচ্চা নিতে চাইনি, ওকে, আমি বাচ্চা নিবই না। এবং কি সবচেয়ে সত্য কথা হইতাছে, আমার এই ছেলেটা হওয়ার আগে কিন্তু আমি আরেকটা বাচ্চা কনসেপ্ট করছি। আমার যদি সম্পদের লোভ থাকতো, বাড়ির লোভ থাকতো, ওইটা তো রেখে ওই দিতাম। বাচ্চা আমি কেন নষ্ট করতে? আমি তো কত বড় একটা গুনার কাজ করছি, তার তার দায় কে দিবে? যার যার পাপের ফল কিন্তু সেই দিবে, আমার পাপের ভাগ কিন্তু কেউ নিবে না। রাইট। ওই সন্তান আমি নিজের টাকা খরচ করে নিজে যায় ভাইয়া আমি 3 মাসের বাচ্চা নষ্ট করছি। আমি তো বাড়ির লোভ করি নি ভাই, আমি মানুষটার লোভ করছি। ও জানতো? হ্যাঁ, ও বাধা দিছে, মিথ্যা তো বললাম। তখন আমি বলছি যে না, আপনার কোনো ভ্যালুয়েশন নাই, আপনার কোনো ভর পাই না। আমি বিয়ে বসছি ঠিকই, কিন্তু আপনার উপরে যে আমি ভর দিয়ে যে একটা পা ফালামু, ওই পাটা কিন্তু আমি পাইতাছি না। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হইতেছে আমি কর্ম করি, হুট করে ডিসিশন নিয়ে যাবে। আর আমি বাচ্চাটা আমার আরেকটা বাচ্চা কিন্তু সামনে এসএসসি পরীক্ষা দিবে। আমার হিসাব হইলো কোনটা? অনেক দ্বিতীয় বড়। হচ্ছে আমার সংসার অর্ধেক মেনটেন করতে হয় আমার। সে আমার যদি একটা গালিও দিত ভাই, আমার কোনো দুঃখ থাকতো না। একদিন একটা থাপ্পড়ও যদি দিত, কোনো দুঃখ থাকতো না। সে যদি 3 বেলা পিটাইতো ভাই, আমার মনে কোনো দুঃখ থাকতো না। তার থেকে বড়টা সে করছে, যেটা ভাই আমি বহন কইরা এখন আর আমি পারতাছি না। আমি বর্তমানে আমি মানসিক টেনশন নিতে পারতাছি না। আমি এমন একটা জায়গায় আছি, না পারতাছি আমি খাইতে, না পারতাছি আমি ফালাইতে, না পারতাছি আমি নিজের মেনটেন করতে। কারণ আমি তো দিন শেষে একটা মেয়ে, আমি কতক্ষণ ট্যাকেল দিতে পারি আপনি বলেন? এই উনি যেদিন বেরোয় গেল ঘর থেকে, অফিস থেকে, আমার অফিসে ছিল, আমার অফিসের নাইট বইলে কোনো কিছু তো বলা যায় না। কিচ্ছু না, খালি আমার প্রেগনেন্ট অবস্থা, আমার ছেলে বড়টা হওয়ার সময় আমি খাইতে পারি না, অসুস্থ থাকি। তো বলতেছে তুমি তো কিছু খাও না, সকালবেলা আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসবো। ওইটাই শেষ। তারপরে তারে আন্না রিহাবে নিয়ে রাখলো। আমি তো আর জানি না রিহাব কি জিনিস, এমনি নাম শুনছে, অরিজিনাল ওইখানে কি বা কিভাবে কি করতো আমি এগুলো কিছু জানি না। যখন আমি শুনতে পারলাম তার রিহাবে, তখন আমার ভিতরে মানে হিসাব মিলতেছে না। একটা ব্যক্তি নেশাই করে, মানলাম সে নেশাখোর, আমি এতটা দিন ধরে চলতেছি, একদিনও কি আমার চোখে পড়বো না? মাসে 30 দিনের মধ্যে আপনার 25 দিন সে আমার কাছে থাকে,
তার ওয়াইফ তখন কোথায় ছিল? আমি খারাপ, আমি তাদের দৃষ্টিতে বা সমাজের দৃষ্টিতে আমি খারাপ, বা আমি বাড়িওয়ালার ছেলে দেখে গেছি, বাড়ি দেখে গেছি, গাড়ি দেখে গেছি, আমি সবার কথা অ্যাকসেপ্ট করলাম। আমার হাজবেন্ড একদিন যদি রাত্রে বাসায় না আসে, আমার হাজবেন্ড চাকরি করে না, বিজনেস করে না, বাহিরে দোকানদারি করে না, পান বিক্রি করে না, সিগারেট বিক্রি করে না, থাকে কই? আমার হাজবেন্ড কার কাছে যায়? এটা পাগল হয়ে যাবো তো আমি। আর সবচেয়ে বড় কথা হইতেছে, যখন আমার হাজবেন্ড আমার কাছে না আসে, ওনার মোবাইলের ব্যালেন্স যখন শেষ হয়ে যায়, আমার সতীনের মোবাইল দিয়ে কিন্তু আমার সাথে সে কথা বলে। এখন এটা কোন জায়গার ভদ্র আর কোন জায়গার ভালো, এটা ভাই আমার জানা নেই, আমার জানা নাই। কি গো, আপনি আমার সতীনের নাম ডাকনাম মুন্নি, মুন্নির নাম্বার দা ফোন দিলেন, কোনো সমস্যা নাই, তুমি কথা বলো। আমি গলা শুনতেছি মুন্নির, আমি ছেলে মেয়ের কথা শুনতেছি। এই যে তার মানে তো ফ্যামিলি সবাই এভরিথিং, everything 14 গোষ্ঠীতে বলেন ফকিরা, তাইলে তার মানে তারা এই পরিকল্পনাটা, তারা পরিকল্পনা কি, ওই যে একটু আগে উচ্চারণ করলাম, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা তাদের অংশীদার আসছে, সেটা বলছেই, ওর মা বলছে। আমি জানি না সে কেমন নারী, আমি জানি না আল্লাহ তাআলা তারে কি দিয়ে তৈরি করে দুনিয়াতে পাঠাইছে, বা এটা আমার জানা নাই। আল্লাহ মাফ করুক, আমি যদি স্বয়ং খোদারে পাইতাম তাহলে আমি বলতাম যে আল্লাহ তুমি কোন নারীরে দুনিয়াতে পাঠাইছো। সে কোনো নারী না, কারণ একটা নারী যত নিকৃষ্ট থাকুক, একটা নবজাতক শিশু মারতে পারে না। পারে না। পারে? আপনার আমার প্রতি ক্ষোভ থাকতে পারে, আমার প্রতি রাগ থাকতে পারে, বাচ্চা আমার বাচ্চাটাকে আপনি কি পারবেন না মেরে ফেলাইতে, না, কেউ লোকজন পারবে ঠিক করতে? তার বংশ, তার রক্ত, আমি তো অবৈধ তৈরি করি নাই। না। লোকজনও ঠিক করছে হ্যাঁ। আপনার বাচ্চা ফেলে দেওয়ার জন্য। হ্যাঁ, এবং কি দেখেন, এই সন্তানটারে আমি যদি লোভের চিন্তা করতাম, আমি আসলে খারাপ। আমি এখন বলি আমি খারাপ। যখন তারা রিহাবে আটকাইলো, যাক, পরবর্তীতে শুনতে পারলাম রিহাবে, কোন রিহাবে, আমি ভিতরে ভিতরে অনেক জায়গায় খোঁজ খবর নিলাম, সঠিক ঠিকানা স্যার আমি কই যাব। Right. আর পরবর্তীতে শুনতে পারলাম অধিকাংশ সবাই নেশাখোর, বিশেষ করে যারা রিহাব করছে তাদেরকে জিজ্ঞেস করলাম, ওইখানে বলে সবচেয়ে প্রাধান্য হচ্ছে বউর। ওনার যে বউ, উনি সবসময় বলতো তুমি তো কর্ম করো, তুমি যে জিনিসটা বুঝো এটা বোঝে না। সবসময় আমার এই কথাটা বলতো। তখন আমি তার একটা কথা বলতাম যে আপনি বলেন না আমি বুঝি, বুঝেন এমনি থেকে যা পাইবেন না, আমার থেকে তা আপনি পাইবেন না। এমন জিনিসই দিব, মৃত্যুর আগ পর্যন্ত আপনি ওটা বহন করবেন, প্লাস ভিতরে রাখবেন, আপনি প্রকাশ করতে পারবেন না। আর আমি যদি দিয়েই যাও, আমি নিতে শিখি নাই, আমি কারোর ক্ষতি করতে শিখি নাই, আমি নিজে ক্ষতিগ্রস্ত হই। আমি মানুষের পকেটের টাকার বান্ডিল দেখি না, আমি পুরুষের বান্ডিলটা কম দেখি। আমি আমাকে ওইটা বলেন বোন, ওনারা যে ফ্যামিলি থেকে জোর করে নিয়ে গেল রিহাবে, এর মধ্যে আপনি খুঁজে টুজে পাইলেন না? রিহাব থেকে যখন ফিরলো, ফেরার পরে তার অ্যাকশন? রিহাব থেকে ফিরছে জানুয়ারির 29 তারিখ 2024। 24 জানুয়ারি, হ্যাঁ। তারপর আমি প্রেগনেন্ট 2023। আমার ছেলে হয়েছে 2023-এর সেপ্টেম্বরের 23 তারিখ। ওকে, মানে যখন ফিরছে তখন অলরেডি বাবু কোলে? বাবু আল্লাহ বাঁচায় রাখলে 4 মাসের, 3 মাস শেষ হয়ে 4-এ পড়ছে। তখন সে যেদিন আসছে সেদিনই আমি তারে দেখছি, তাদের বাড়ির সামনে চায়ের দোকান আছে, আমি ওই রাস্তাটা হাঁটতেছি, উনি আসার ঠিক 5 থেকে 7 মিনিট হইব, ওনাদেরই ভাড়াটি একজন আমারে ফোন দিচ্ছে, বৈশাখ আপা কই আপনি? আমি কি আসি, ফকিরা বলি, কেন কি হয়েছে? পরে কয় কিছু শুনছেন? আমি কি কত কিছুই তো ফকিরা ফুল হয়, কোনটা? পরে কয় তা আমি কি আসছে, আসুক। আমার কথা হলো, একটা ব্যক্তি 7 মাস নাই, যত সে আমার হাজবেন্ড থাকুক, ওই ব্যক্তিটাকে আমারে খুঁজে কিনা সেটা তো আমার দেখতে হইবে। আমি শুনলাম দৌড়ে রাস্তায় চলে গেলাম, ওইটা তো না। আমি কি আসছে ভালো, জীবিত তো, এটা বললে ফোন কাইটা দিচ্ছে। তার ঠিক 10 মিনিট পর আমি ওনাদের বাড়ির সামনে দিয়ে আমি আপনার দৈনিক বাংলা চলে যেতেছে হাঁটতে হাঁটতে, ওইখানে দেখে উনি আর ওনার যে লোকটা আমার ফোন দিছে, ওই লোকটারই না চা খাইতেছে। আমি দেখছি সে আমারে দেখে নাই, তার ওনার সাইড দিয়ে চলে গেছি। জানি না ওটা তার কেমন মা, কোন যতই সন্তান খারাপ থাকুক বা সন্তান অন্যায় করছে, তাদের দৃষ্টিতে অন্যায় করছে, আমি মাইনা নিলাম। আমার জলজন্ত সুস্থ সন্তানটার আমি একটা প্রতিবন্ধী বানায় ফেলামো, আমি ওইটা তো মানা।
আমি একটা উপযুক্ত 40-42 বছরের একটা উপযুক্ত পুরুষে একটা দুধের শিশু বানাই ফেলাম, সে কেমন মা? আপনি বলেন সেটা কেমন মা? আমার আমার এই বয়সে আমার এটা জানা নাই। ওনার অবস্থা কি ওরকম ছিল? আপনার বিশ্বাস যদি করেন, আমরা মানে আমাদের আঞ্চলিক ভাষায় মানে কাউয়া বলি বা কাক বলি, কাকের চেহারাটা দেখেন, সেম মনে একটা কাক খাড়াই দিস, একদম সেম একটা কাক। তার দাঁতগুলা ছাড়া, শরীরের হাড্ডি ছাড়া কিচ্ছু দেখা যায় না। আমি যখন ভাই দোকানটার মধ্যে এক নজর মাথা ঘোরা তারে দেখছি, দেখেন আমার পশম খারাপ গেছে। আমি দেখা মানে আমি যে তার সাথে একটা রাগ দেখামু বা গালি দিমু বা কোনো ফিডব্যাক কিছু, আমার মুখের কোনো কথা বের হয়, আমি চলে গেছি 30 তারিখে ঠিক 12টা বাজে। তার মোবাইল তো নাই, ফোন দিব আমারে কি দিয়ে, আমার নাম্বারটা পার ওনার মুখস্থ। ঠিক 12টা বাজে আমারে ফোন দিছে, রাত না দুপুর। ও, তো ফোন দিছে, দিয়া বলতেছে কেমন আছে। তো তার আগের দিন রাত্রে আমার মা, আমার বড় বোন কইতেছে, মা আইসে যেহেতু দেখ আগে কি করে, তুই রাগারাগি করিস না, গুড, কিছু ভালো বলিস কথা না, বলছে। বলিস না। আমার ছেলে দেখেন, ওর বাপের যতটুকু ভালো না বাসতো, ওই ভালোবাসতো। এবং কি আমার ছেলের বরাবর সবসময় আমার বলতো, মা তুমি মানে ওই মামা ডাকতো, মামারে কিছু বলবা না, মামা বুঝে না। তুমি আমরা যে জিনিসটা ফেস করে বড় হয়েছে, মামা তো দেখে নেই বড় তো। হয় নাই, দেখে নেই। থাক, ওনার সাথে দেখা হলো কবে? এই ফোন 30 দিয়ে কি বলতেছে? ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কেমন আছে আমার বাচ্চা গুলে। আমি মনে করেন আমার ধৈর্য যে আল্লাহ তখন কোথা থেকে দিছে উপর এক আল্লাহ জানে। আমি বাচ্চা কোলে নিয়ে বসে রয়েছি, আমি কি ভালো আছি। ছেলে বাবু নামে এমনই পুরা কপাল, তার ছেলে সন্তান না মেয়ে সন্তান সেটাও সেটাও সে জানে না। জানে না। আহা, আমার আহা, মতন সুখী ভাই কয়জন। আহা, কি কষ্ট। তখন আমার জিজ্ঞেস করে, জ্যোতি বাবু হয়েছে এই খবর পাইছি, কিন্তু ছেলে না মেয়েটা তো আমি জানি না। আহারে, তা আমি বলতেছি ছেলে, তো দেখছো আমি বলছি না তোমার ছেলে হইব। আমি কোনো কথা হই না, আমার চোখটা কিন্তু পানি আমার সন্তানের শরীরে পড়তেছে। আমি তারে একটা কথা ভাই বলি না, একটা গালি না, একটা জোরে কথা বলি নেই, আপনি থেকে তুমি বলি নেই বা তুই বলি নেই। পরে কথা যে জ্যোতি আমি তোমার অনেক দিন ধরে দেখি না, আমি তোমারে দেখবো। তার মাথায় কাজ করে না, মানে এখন যে কথাটা বলতেছে 10 মিনিট পর তার ওইটা মন থাকে না। আমি কোনো কথা বলি না। পরে ফকিরে বলাইবা না, আমি কি হব, বাবুরে গোসল করাইয়া তুমি আসো। আমি গেছি ফকিরাফুল, তার সেন্সে নাই। সে কি করছে, আমার বাসায় আসছে। আহা, আমি কিন্তু ফকিরাফুল পাগলের মতন গেছে বাসায়। বাসায় গেছে, যাই আমার মারা করতেছে, আম্মা জ্যোতি গো। আম্মাকে তুমি না ফোন দিলা, ওরা না অফিসে যাইতে কইলা। উফ, আম্মা আমার তো মন নাই, আম্মা আমার কথা মন থাকে না। তার পোশাক, তার গেট আপ, আমার মা দেখে আমার মা মাথা নিচে করে চোখের পানে অজস্র বাড়ে। মানে একটা পাবনার থেকে একটা পাগল যেরকম রিলিজ হয়, সেম একটা পাগল রিলিজ। তখন আমার মা কইতেছে, মা কি দেখলাম আর কি দেখতাছি, এ কি মা? আমি ফকিরাপুল অফিসে, আমি যে যে জায়গায় হাঁটা চলা করি বা কাজে যাই, এটা আপনার আমার হাজবেন্ডের সব জানে। তখন আমি আমার খুঁজে আপনার বের করতে হইতেছে আপনার মতিঝিল এই তেলের পাম্প আছে একটা, করিম, বিশাল বড়। আমি ওইখানে মাত্র দাঁড়াইছি, এর মধ্যে ওনার হুন্ডার শব্দ আসতেছে। আমার সাথে আরেকজন কইতেছে, আপা হুন্ডার শব্দ না, আমি শব্দটা তো ওরকমই লাগতেছে। ও মানে আপনার হুন্ডার শব্দ মুখস্থ। হ্যাঁ, আমরা দুজনের মুখ দিক দেওয়া, আপনার ভাই হইতেছে পিছনে। এর মধ্যে আমি আস্তে করে মাথাটা ঘুরাইছি, সে একটু দূরত্ব। পরে আমি কি হয়, পরে আমি কই আপনারা যা জানেন কিছু শরম পাইব দরকার কি, আমি কি কিছু বললেন না, থাক। পরে কাছে দৌড়ায়, মনে করেন একটা ছোট্ট বাচ্চা যেরকম দেখেন না মারে দেখলে ছুটে আসে যেভাবে, সেম একদম অবিকল ওই সিন। আমি ওই পাম্পের ওইখানে ভাই দাঁড়ানো, আমি দাঁড়ায় তার দিকে তাকাইও না, আমি তাকাইও না, আমার চোখ তো পানি পড়তো। আমি কি তাকাবো, আমি কোন মানুষে দেখতে গেলাম, এটা কোন মানুষ আমার সামনে দাঁড়ানো। আমি মাথা নিচা করে দাঁড়াই। তখন কইতেছে তোমার কাজ শেষ হয়েছে না, উঠো। তা আমি কি কই, গাড়ি তুলো। আমি কি গাড়ি তুলতো, কাজ আছে আমার, আপনি যান, আমি কাজ শেষ করে। না, লও তুমি লও, তোমার লও কথা আছে। এটা বইলা
আপনার আইডিয়াল মার্কেট বলে না, হুম আইডিয়ালের ওখানে অনেকগুলো দোকান আছে খাবারের, ওইখানে নিয়ে গেছে আমারে। নিয়ে যাইয়া আমি স্যুপ খুব পছন্দ করি, স্যুপে দই যে ওইটা আবার মাথার মধ্যে ওই জিনিসটা আছে কোন দোকানের স্যুপটা পছন্দ করি, হুম ঠিক ওই দোকানেই আমার নিচ্ছে। মানে এগুলো মনে আছে? এগুলো মনে আছে, মানে মনে থাকে, মানে সাপোজ যে রানিং যে কথাটা আপনারা বলছে ওইটা গুছায় 10 বলতে মিনিট পারে পর না। ওইটা আর গুছায় মাথায় না, গোছায় বলতে পারতেছে না। বুঝতে ওইখানে গিয়া আমার টুলে বসাইলো, আমি এরকম ভাবে বসা, ওই কি করলো আমার পায়ের মধ্যে বসার থেকে আমার পায়ের হাঁটুর মধ্যে ধইরা কইতেছে যদি আমি কি রাস্তার মধ্যে কি আর পাও ধরেন, এই ওঠেন, মানুষজন চাকায় রয়েছে, এনে সবাই চিনে, আপনারে চিনে, আমারে চিনে, কি হয়েছে? তা আমারও কইতেছে যদি তুমি আমার মাফ করে দাও। তা আমি ওর মুখের দিকে চাইছি, আমি কি খেয়ে, আমি কি মাফের দোকান খুলছি? আমি সারা জীবন খালি সবাই দিয়েই যাবো, আমি কেউ তো কিছুই পাবো না? আমার দোষটা কি, আমার অন্যায়টা কি, এটা তো কইবেন আমার একটু। আমার অন্যায়টা একবার কন যে যদি তুমি এই অন্যায় করছো দেখে আমি এই এর চরিত্র খারাপ হইতো কথা ছিল না, ঝগড়াঝাটি করতাম কথা ছিল না, আমার যদি চাহিদা অপরাধ থাকতো, করতাম কথা ছিল না। আমি সম্পদের লোভ করতাম, এই বেটা বিয়া করছোস, তোর বাড়িতে নিবি না কে, রাখবি না কে, খাওয়া না কে, একটা তো লজিক থাকে ভাই। রাইট। আমার কি লজিক, আমি খালি দিয়েই যাবো, হুম এটা বললাম আমি ওখানে বসে বসে। তা আপনার ভাই বলতেছে ডেলিভারি কিভাবে কি করছে, এটা বলছে পরে তো আবার চোখ দিয়ে পানি পড়তে। আমি এমন একটা দুর্ভাগা ভাই, তার মা ক্ষতি একটা দিক না, মানুষের একটা দিক যদি সমস্যা হয় আপনার সমাধান যেভাবে হোক পারবেন। আপনার যখন চতুর সাইড আটকা থাকবে, ব্যবসায় ক্ষতি করছে আপনার? আমার ব্যবসা প্রতিষ্ঠানও নাই। দেখেন আপনার সেপ্টেম্বরের 23 তারিখে আমার ছেলে হয়েছে, সেপ্টেম্বরের 20 তারিখের ঘটনা বলি আপনার। আমার ব্যবসায়িক লোন ছিল, ওটা আপনার ভাইও জানে। ওই লোনটা দেখেন আমি মরি কয় সাইড, আমি নামে প্রেগনেন্ট ছিলাম, আল্লাহ তাআলা জানি না হয়তো আমার ওই ধরনের একটা শক্তি দিয়ে তৈরি করছিল। তো ওই ব্যবসায়িক লোনে আমার 40,000 টাকা পাওনা, মানে আমার থেকে পাওনা। তো ওই লোকটার আমি ডাকায় আনছি আমার ডেলিভারি ঠিক 3 মাস আগে। তা ডাকায় না বলছি যে ভাই ওই 40,000 টাকাটা যদি, মানে আমার ওই 40,000 টাকাটা ক্লিয়ার হইব নভেম্বরে, তাহলে আমার ডেলিভারির সময় হইতেছে ভাই আগস্টে। মানে আমি চিন্তা করলাম সামহাউ আমার ব্যবসার অবস্থা, শরীরের জন্য আমি বেশি একটা দৌড়াদৌড়ি করতে পারি না, যদি টাকা পয়সার একটা প্রবলেম হয় আমার কে দিব ভাই। তখন আমার চিন্তা হইতেছে ওইটা ক্লিয়ার করলে আমি লোন উঠে ওই টাকাটা রেখে দেবো, লাগলে লাগলো, না লাগলে পরেরটা পরে। আমার চিন্তা এটা। আমার ব্যাংকের একটা লোন ছিল, মার্কেন্টাইল ব্যাংকের। তখন চিন্তা করলাম যখন তারা রিহাবে নিয়ে আটকাইছে, দেখেন ওইখানে আমার 2.5 লক্ষ টাকা সঞ্চয় ছিল ওই ব্যাংকে। ওইখানে আমার লোন হচ্ছে 7 লাখ। আপনার চিন্তা করলাম যদি আমি সামহাও আল্লাহ আমার নিয়ে যায়, আমার বড় ছেলেটা কি করবো? ব্যাংকের লোন তো মাফ নাই, আমার ছেলে কি করবো? নাই, এগুলা সাফার করবো কে? আপনার মা। আমার মা তো সবকিছু জানে না, প্লাস বিজনেসের কিছু তো তারা এটা জানে না, সে কিভাবে কি করবে? তখন কি করলাম, ওই মার্কেন্টাইল ব্যাংকে যাইয়া পুরা লেনদেন ক্লিয়ার করলাম, পুরা ক্লিয়ার, একদম নীল, তারা আমার থেকে 100 টাকা পাইব না। গেল এটা। শুধু ছোট লোনটা ভাই আমি রাখলাম ডেলিভারির জন্য, যেহেতু আমার হাজবেন্ড নাই এখন, বইলাই তো রাখলেন। হ্যাঁ, এখন আমার তো বাঁচতে হইব ভাই, অবশ্যই। এটা তো ভাই উপরের ঘা হয় নাই যে আমি একজনকে দেখায়া ড্রেসিং করে ভাই মলম লাগাম। তখন কি করলাম, ওই লোকেরা ডাকাইলাম, তা বলছি ভাই আমি যদি টাকাটা ক্লিয়ার করি আমার কি আপনি লোন দিবেন কি দিবেন না? দিলে হ বলবেন, না দিলে না বলবেন। পরে আমার আইডি কার্ডে আসমা পা কি করে না, আপনি টাকা দিবেন, টাকা নেবেন, সমস্যা কি? আমি কি না রে ভাই, আমি টাকাটা নিয়ে কি করবো এটা আমি আপনার বলে দিই, আমি ডেলিভারির জন্য নিব, আর আপনি তো সব কিছুই জানেন, আর আপনার কাছে আমার বলার কিছু নাই। পরে কইছে আপা ঠিক আছে। ওই 50,000 টাকা আমি এমন একটা পার্সনের থেকে ভাই আইনা ক্লিয়ার করছি, মানুষের নিন্দাই না, সবাই তো ভাই সবার কাছে হাত পাততে পারে না। আমি কি পারবো নিচে গিয়ে একজনের কাছে হাত পাততে? আমার দ্বারা ভাই হবে না। আমি কি একজনের কাছে বলতে পারবো আমার বাচ্চার একটা দুধ কিনা দেন? আমি তো ভাই পারবো না। মানে আমার কর্ম লাইফের নিকৃষ্ট মানুষের কাছে থেকে আমি 50,000। এখান থেকে আমরা স্কিপ টু দ্য স্টোরি। ওনার সাথে ফাইনালি কি কথা হলো তাহলে বলুন? কার? আপনার হাজবেন্ডের সঙ্গে। ওনার সাথে আমার ডেলিভারি বলতে কোনো অপশনে কোনো কথাই হয়নি। 4 মাস গিয়ে যখন 5 মাসে পড়ছে তখন তো তারা নিয়েই গেছে। ফেরার পরে
ফোনে কথা বলার পরে তখন দেখা হইলো? দেখা হয়ে ওই স্যুপ খাওয়া হয়েছে। খাওয়া হওয়ার পর উনি বলতেছে, যদি আমি একটু বাসায় যাই আর তোমার একটা দুইটা কথা বলি, তুমি মনে কিছু কইরো না। আমি কি না, আমার মন থাকলে সেটা আমি কিছু, আমি দাঁড়াই কথা হইতেছি। আমি কি না রে ভাই, আমার মনও নেই, মনে করারও কিছু নেই, বলেন। এক নাম্বার বলছে যে যদি আমার কথা, আমি কখন কি কথা বলবো, আমার কথা মন থাকবো না। হুম। দেখা গেছে অনেক সময় আমি পজিটিভও বলতে পারি, নেগেটিভও বলতে পারি, তুমি কথাগুলা মাইন্ড করো না। মাইন্ড করো না বা মাথায় রেখো না, ভেরি গুড। আমার একটু সময় দিও, আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। 2। দ্বিতীয় বলছে শারীরিকের কথা। হুম। শারীরিক বলতে রিহাবে বেলা যারা থাকে তাদের শারীরিকের জিনিসটা নষ্ট করে ফেলায়। আচ্ছা। এখন আমি তো বা এগুলো করিও নাই বা আমি জানিও। হুম। তা ওই ডাইরেক্টে বলতেছে যদি আমার শারীরিকের ক্ষমতা এখন আর নাই। এই হচ্ছে মা। ও মাই গড, আমি নিজেও জানি না এগুলো সত্যি মিথ্যা। না, আমি তারপর লাস্টে ওর কথা শুনে আমি আরো দুইটা লোকরে জিজ্ঞাসা করছি। ওইটা বলছে নাই বলতে কোনটা, দেখা গেছে ওটা যখন যত দিন যাইব আস্তে আস্তে মানে ওটা ফিডব্যাক মানে আগের মতন ফিডব্যাকটা আসবে না। আচ্ছা আগে যে জিনিসটা ছিল ওইটা থাকবে না। আচ্ছা ওকে। আচ্ছা, যখন ওইটা আমার রাস্তার মধ্যে বলছে ভাই, আমি ওর মুখের দিকে তাকাই বলছি। তখন আমি বললাম, আপনি সোহেল ভালো কইরা জানেন দেহের পাগল আমি জ্যোতি না, আমি মনের পাগল, আমি ভালো মন মানুষের পাগল। আমারে যে সম্মান করব, রেসপেক্ট করব, যে দিন শেষে আমার একবার জিজ্ঞেস করবো জ্যোতি তুমি কি খাইছো, আমি আমি ওটাতে খুশি। এই যে ওনার সাথে তারপরে কাহিনীটা কি, তারপরে কি তখন- মানে আপনি কি আলাদাটা কখন করলো, কেন করলো, আমার এটা জানার ইচ্ছা। আলাদাটা হইতাছে, আচ্ছা যাক আসলো, তখন তারা আর ওর সবচেয়ে বড় সমস্যা হইতাছে ওই কথা পেটে রাখে বলে না কিছু। না। ওকে। আপনি বলতেছে না এখানে বৈশা থেকে শুনবো, আছে না তর্ক করে বা উত্তর দিতেছে, কিচ্ছু বলবো না। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আর ওই সমস্যার কারণে আজকে আমার এই অবস্থা। যখন ওর বাসার রিহাব থেকে আনার পর, রিহাবের থেকে তার থেকে সই দিয়ে তারে আনা হয়েছে। হুম। আমার ডিভোর্স দিলে তারে রিহাব থেকে বের করব, নাহলে রিহাব থেকে তার মা প্লাস তার ওয়াইফ বের করবে না। হুম। রিহাব থেকে আসার ঠিক 3 থেকে 4 দিন পর ফকিরাপুলেরই লোক একজন আমার ফোন দিছে, আফিফের আম্মু কই তুমি, আমার ছেলের বন্ধুর মা। তা আমি তো অফিসে, আচ্ছা সন্ধ্যার সময় একটু দেখা করি। তা আমি তো নর্মালি রাস্তাটা চলাফেরা করে গেছি। পরে তো তুমি কিছু শুনছো, আমি কি না, কেন কি হয়েছে, তো রিহাবের থেকে ওর মায় এমনি এমনি বার করছে। আমি তাকাই রয়েছি, মানে হিসাব আমার মিলতেছে না। কিন্তু ইনস্টল আমার বাসায়, যখন কথাটা হয়েছে আমার বাসায়, হুম। মানে আমি দেখতেছি কথা এখন 2 রকম। অলরেডি আমার জামাই আমার ঘরে, জামাই আমার ডিভোর্স দিব সই দিয়েছে, মানে কথাটা 2 রকম হইলো না ভাই। আমি আর ওনার সাথে শেয়ার করি নাই, উনি আবার আমার শাশুড়ির কাছে কথা আদান প্রদান করে। যাক কিছু বলি নেই, আমি কি আচ্ছা ঠিক আছে, কেউ যদি কারোরে না রাখে তার কাছে তো জুড়ে থাকা যায় না। তা আমি আবার হাসতাছি, আমি কি আমারে ডিভোর্স দিব, ছেলেরও ডিভোর্স দিব, আমি আবার এই কথাটা বলছি। এটা বললাম, চলে গেছি। বাসায় আসলাম, আমি অফিসের কাজ শেষ করে রাত্রে 12টায় ঘরে গেলাম ছেলেরে নিয়ে। আমার হাজব্যান্ড ঘরে, শরীর খুবই অসুস্থ, মানে সেম একটা বাচ্চা যেরকম হুম। ঠিক ওরকম তার অবস্থা। সারাদিন ছোট্ট পোলাপানের মতন শুয়ে থাকে, সে বিছনার থেকে উঠতেও পারে না। তা আমার মা খালি বলে, মা অনুরোধ মা তুই কিছু করিস না, থাক থাক। আমি চিন্তা করলাম, আমি যে একটা ব্যক্তিরে গালি দিব, গালিটা কারে দিব, তো বোঝেই না কিছু। আমি আপনার থাপ্পড় দেবো, থাপ্পড়ের ফিডব্যাকই তো আপনি আমার দিবেন না, আমি থাপ্পড় কারে মারব। So, যে ব্যক্তি senseless 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা চা সিগারেট খায়, সেই ব্যক্তি সিগারেটের টাকা যদি আমার থেকে নেয়, আমি তারে কি বলতে পারি। তারপর কি উনি নিজে কখন মানে যখন চলে গেলেন আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স সে দিছে শুনছি, কিন্তু ডিভোর্সের কাগজ তার মা আটকায় রাখছে, আমার হাতে দেয় না। ওকে, তার মানে আপনার হয় নাই। না, এখন কি করছে না করছে এটা আমি পারলে জানি, হয়। আমার হাতে আসে উনি নাই। উনি কি আপনার কাছে বিদায় নিয়ে গেছে যে আমাদের সম্পর্ক রাখবো না? হ্যাঁ, কিভাবে? বিদায় নিছে জুন মাসের 5 তারিখে। আপনার আমি বাসার নিচে, উনি আমার বাসায় গেছে, আমার সাথে দেখা হয় না। মানে আমি একটা কি কাজের জন্য আর কি নিচে নামছি, আমার বাসা 5 তলা। তা আমি যখন শুনছি সে আসছে, তা আমার ভিতরে রাগ, আমার বাচ্চাটা অসুস্থ, 500 টাকার জন্য আমি মানুষের কাছে হাত পাতি। আহারে।
আমি সে এমন একটা হাজবেন্ড, এমন একটা বাপ, তার কোটি কোটি টাকা পড়ে রয়েছে। আমার ছেলে, আমি রাত্রে 12:30 পর্যন্ত ফকিরাপুল বাজারের সামনে দাঁড়াই থেকে আমি 500 টাকা নিতে পারিনি। আমার ছেলে অসুস্থ, সিজারের বাচ্চা তো যার আছে সে বুঝে, বা যার বাচ্চা সিজার বলে কোনো কথা না, যার সন্তান আছে 3 বছর একমাত্র চলে সে গেছে। বোঝে। আমি ফকিরাপুল বাজারের মধ্যে ভাই, মেন রাস্তার মধ্যে আমি রাত্রে 12:30 পর্যন্ত দাঁড়ায় রয়েছি। আমি কার কাছে যাবো, কার থেকে টাকা নেব? ছেলের দুধ নাই, ছেলে অসুস্থ। আমি ভাই বোবার মতন আমি দাঁড়ায় রয়েছি। তো কম বেশি সবাই তো চিনে ভাই, চিনলে কি সবার কাছে হাত পাতা যায়? সবাই তো জানে বাড়িওয়ালার বউ, আমি তো জানি আমি কোন বাড়িওয়ালার বউ। 12:30 পর্যন্ত ভাই দাঁড়ায় থেকে, মানে ব্যবসার ক্ষেত্রে তার সাথে কাজ করি, কখনো তার সাথে আমার কোনো লেনদেন নেই। ওই যে কয় না, মা জাত খারাপ জাত। লাস্টে 1:45 বাজে আমি ফকিরাপুল মোড়েই দাঁড়ানো, অথচ আমার হাজবেন্ড কিন্তু ঘরে। ফকিরাপুল বাসায় এসে নিচে ঘুমায়, আর তার সন্তানের চিকিৎসা দুধের হইতেছে না। টাকার জন্য রাস্তার লোকেদের কাছে দাঁড়ায় থাকি। তখন ওই লোকটারে ফোন দিছে, ভাই আপনি কই? তো উনি আমার ভাবি ডাকে, ভাবি এত রাইতে আপনি ফোন দিছেন? আমি কি ভাই একটু দরকার, কোভাবে আমি পেরেছে আছি। আমি কি তাও ভাই, তো ভাগ্য ভালো যে সন্দেহ করে নাই, কোনো কিছু ঝামেলা হয় নাই। হ্যাঁ, তখন ওই লোকটা কইতেছে, ভাবি কি হয়েছে? আমি কি ভাই মনে কিছু কইলেন না, একটা কথা কই। কোন ভাবে? আমি কি ভাই 1000 টাকা হইব? তখন সে বুঝতে পারছে, ভাবি আপনি কই? আমি কি ভাই ফকিরাপুল বাজারের মোড়ে। মানে আমি ফোনে কথা কইবে, আমার মুখটা কথা বের হয় না। তখন তখন হাজবেন্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তখন সে আমার বাসা থেকে তার বাসায় গেছে, মানে ফকিরাপুল এসিতে ঘুমাইতেছে, তার কোনো খবর নেই। দিব্যি তারপরে না, দেখা হয় তার নাই। কোনো আর খোঁজ খবর নেই। মানে আমি ওই আসি, পর থেকে তারপরে আর ওর দেখা পরের নাই। থেকে আমার বাসায় 16-17 দিন ছিল অসুস্থ। তারপরে বাসায় আসলো, আমি একটু ফকিরাপুল, মানে ওর ছেলের কথা, আবিরের কথা, আমি একটু আবিরে দেখে, তা আমার কথা হলো তার সন্তান ভাই সে দেখতেই পারে, এটা আমার বলার কোনো অধিকার নাই। আর আমি যেহেতু দেখে গেছি, আমি কেন এগুলো নিয়ে কথা বলবো? আমার তো বলার কোনো দরকার নেই। হাজবেন্ড যদি মারা যায়, বিধবা তো আমি একাও না, দুজনে হবে তো। দুইজনই হবো। আর এই যে গেল, আমি আমি ওই পয়েন্টে জানতে চাচ্ছি বোন, যে বিদায়টা নিল কি বইলা? বিদায় নিছে, সে ঘরে ঢুকছে, তারা এখানে সবকিছু, মানে তার মা, তার ওয়াইফ, আমার শ্বশুর, সবাই সবকিছু পরিকল্পনা কইরা, মানে তার ব্রেন ভালো মতন ওয়াশ করে বা যাই হোক, তার সেট আপ দিছে। সে দেখেন এখন আমি তারে মনে করছি আল্লাহ তালার পরে যদি কোনো পুরুষ আমার দৃষ্টিতে ভালো থাকে, ওইটা ওই ব্যক্তিটা ছিল। ওকে। এখন আর নাই। চরিত্র খারাপ হইলো মনেরে বুঝ দিতে পারতাম, ওই লোকটার চরিত্র ভালো না। কি বলছিল? বাসায় গেল আমার আম্মার সাথে, আমার আম্মা খাটে বসা, ওই ফ্লোরের মধ্যে বসা, বসে আমার মার পাও দুইটা মাপ চাইতেছে, আম্মা আমার মাফ করে দিয়ে। কেন? আম্মাকে ক্যাসল কি হয়েছে, কি হয়েছে? আম্মা আমি অনেক চেষ্টা করছি জ্যোতিরে রাহার লেগা, আমি পারিনি। আম্মা চাই রইস, আমার মা তাকাই রইস। সোহেল কি কও, তোমার মাথা ঠিক আছে? তুমি আমার মেয়েরে ত্যাগ করতে ভালো কথা, আর আমার মেয়ের তো তোমার কাছে বিয়ে বসতে চাই নাই, তুমি বহুত কিছু করে বিয়ে করছো। বাচ্চা। আর তুমি ছাড়তে ছাড়তে ভালো কথা, আমার নাতি না হওয়ার আগে তুমি ছেড়ে দিতা, কোনো দুঃখ ছিল না। রাইট। এখন আমার মেয়ে কই যাইব? আমার মেয়েরে তো তুমি নিঃস্ব করে ছেড়ে দিছো। ও মাই গড, ও মাই আমার গড, খালাও ছিল, ও মাই গড। আমার খালায় বলতেছে, আমার খালা পরে বলতেছে, সোহেল খবরদার, তুমি দরকার লাগলে জ্যোতিরে খোঁজ করো না, এখানে আইসো না, কোনো কিচ্ছু না, 10টা টাকাও তুমি দিও না, কিন্তু তুমি এই কাজটা, ডিভোর্সের নামও নিও না। আচ্ছা যাক, আমি ঘরে ঢুকছি, ঘরে ঢুকে দেখি আমার হাজবেন্ডে আমার মার পায়ের কাছে বসা, ভিতরের রুমে, আমি সামনে কি কাণ্ড! পায়ের এনে বসা। আমি আর কোনো কথা বলিনি, আমি আমার রুমে আমার ছোট ছেলের কোলে নিয়ে আমি বসে আছি। আম্মার সাথে কি কথা বলছে বলছে পারে দা, ভিতরের রুমে থেকে সামনের রুমে আসলো, মানে একদম নর্মাল। মানে ওরকম রিল্যাক্সে কোনো পুরুষ দুনিয়াতে চলাফেরা করে কিনা এটা আমার জানা নেই। তাও এত বড় একটা কথা উঠলো যেখানটায়। আপনি আমাকে ডিভোর্স দিবেন, আমার ঘরে বসে থেকে আমার ফ্যামিলির কাছে বলতেছেন রিল্যাক্স, একদম নর্মাল, মানে এর চেয়ে ঠান্ডা দুনিয়ার বুকে আছে কিনা আমি জানি না। তার মানে আমি তো তার আবেগটাই নষ্ট করে দেওয়া হয়েছে।
আমি এরকম ওয়ার্ড্রোফের সাথে এরকম ঢেলান দিয়ে আপনার আমার বাচ্চাটা নিয়ে বসে রয়েছে, তা আমার দিকে তাকায় রয়েছে। তা আমি দেখতেছি, আমি মাথা নিচে করে অ্যাঙ্গেল করে তাকানো, আমি দেখছি যে সে আমার দিকে তাকায় রয়েছে। 2-3 মিনিট তাকানোর পর বের হইব, দরজার সামনে তো আমি বসা, আমার মাথাটার মধ্যে হাত দিল, হাত দিয়া বলতেছে জায়গা ভালো থাইকো। আমি ব্যাস। কিন্তু এখানেই বসা, এই ব্যাস। হচ্ছে তার লাস্ট কথা, জায়গা ভালো থাকো। জায়গা ভালো থাইকো। আমার দোষ কি? আমার সাথে যে ডিভোর্সের কথা বলছে এটা তো আর আমি জানি না, আমি তো নিচে ছিলাম। না আপনি জানলেনই না আপনার ডিভোর্স হয়ে গেল? না আমি কিছুই জানি না, হয়। কিন্তু পুরো ফকিরাফুল লোকে জানে আমার ডিভোর্স দিছে, কিন্তু আইজও কিন্তু আমি ডিভোর্সের কোনো পেপার পাইনি। দেখেন বোন, আপনার এই লাইফের অদ্ভুত গল্প থেকে যারা দেখতেছে তারা যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? আমার মতন ভুলটা যাতে না করে, কোনো পুরুষে যেন বিশ্বাস না করে। আর ওই যে একটা কথা আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথা থাকে, এটা সবাই বলে, আমিও বলি অনেকেরে। আপনার আমি বললাম না, আমি কিন্তু সারাদিন পুরুষের মাঝখানে থাকি, আমার কিন্তু অ্যাক্সেসরিজের কাজ। আমার আমার মোবাইলে যদি 20টা কল আসে, 20টাই পুরুষে কল দেয়, আর মহিলাদের মধ্যে হচ্ছে আমার আত্মীয় স্বজন। হুম। যে লোক আমি তার সবচেয়ে দুনিয়ার বুকে চরিত্রবান পুরুষ মনে করছি, ভালো মনে করছি, সৎ মনে করছি, এবং কি এই লোকের ধারায় যে আমি যদি আজকে এই জায়গায় এসে আমার দাঁড়াইতে হইব, আমি ভাই মানতে পারতাছি না। দ্যাটস হ্যাপেন। মানুষ এক। অতি বিশ্বাস করলে। তারপর দেখেন, আমি তারে কিচ্ছু বলিনি, যখন সে চলে গেছে আম্মা দেখে কান্তাছে, তখন বললাম, আমি কি ব্যাপার সোহেল, যায় তোমার চোখ দা পানি বেড়ে, আমি দিয়ে বসে রয়েছি, আমার চোখ দা পানি পড়ে না, তোমার চোখ দা পানি পড়ে। আমার মা আর কিছু বলে নাই, বললো আমার খালাকে যতই এমন সোহেলে এই কথা বলছে। আমি কি ভালো, এখন আপনার মুখটা যদি আপনি একটা কথা বলেন, সেটা তো আর আমি ফিরাই নিতে পারবো না, পারবো? আমি কোনো কথা বলিনি, আমি তার একটা কথাও বলিনি, আমি ফোনও দিইনি। যে ব্যক্তি আমি যখন তাকে ডিভোর্স দিতে চাইছি, তখন আমাকে বলছে হাদিসে নাই, ডিভোর্স দেওয়া গুনাহ। এখন কোন হাদিসে আছে? এখন কোন হাদিসে আছে? তাও কোনো কারণ ছাড়া। কারণ নাই। কারণ কি? আমার মার কাছে বলছে ছেলে হয়েছে দেখে আমার রাখতে পারে না, মেয়ে হইলে আমাকে রাখতে পারত। হয় রে। এখন এই কথা শোনার পর কোনো নারী তার কাছে থাকবো কিনা আমি জানি না, কিন্তু আমি যতই ভাই থাকবো না, যতই তার প্রতি আমার শ্রদ্ধা থাকুক, ভালোবাসা থাকুক, এখন আমি, সে যদি ইনস্টল এখনো বলে বা আসে, আসবে না, তারপরও বলি যদি আসে যে জ্যোতি যা করছি করছি তোমার ভালোর জন্য করছি বা সন্তানের ভালোর জন্য করছি, আমি ভাই ওখানে নেই। যে একবার লাথি দিতে পারে সে বারে বারে পারে, সে বারবার দিতে পারবে। এটা আমি বিশ্বাস আমি করি। এই সন্তানটা টিকানোর জন্য ভাইয়া, মানুষ গর্ভবতী থাকলে কত কিছু পায়। আমি 9 মাস 10 মাস 10 দিন গর্ভে থেকে আমি স্বামীর কি জিনিস, স্বামীর হাতে 1 কাপ চা খাওয়া কি জিনিস ভাই আমি জানি না। আমি গর্ভাবস্থা থেকে একালি ডিম পর্যন্ত আমি খাই নাই। হারাম হইব, এটা হালাল হইব না। এই বাচ্চাটা টিকানোর জন্য 3 মাস গিয়ে যখন 4 মাস হয়েছে, আমি বাসা ত্যাগ করে দিছি, গাড়ি ঘোড়া ওঠা নিষেধ, বাচ্চা নষ্ট হয়ে যাবে। এখন কি করবো, আমি ফকিরাপুল থেকে তেজগাঁও কিভাবে আসবো? আমার একটা জিনিস মিলাই দেন তো বোন, আমার কিছুতেই মিলতেছে না। আপনি সব জানলেন, আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আপনি তো ফালতু মেয়ে না, ব্যবসা করা মানুষ, জীবনে পোর খাওয়া মানুষ, এবং মেরুদণ্ড সোজা মানুষ। আমি অনেকক্ষণ এটা নিয়ে ভাবতেছি। আপনি যখন একটা মানুষের হাত ধরবেন, তখন সেই মানুষটা তো আপনার চেয়ে শক্ত হইতে হবে, সেই মানুষটা আপনার চেয়ে বড় হইতে হবে, সেই মানুষটা আপনার চেয়ে রেসপন্সিবল হইতে হবে। হ্যাঁ, তার ভিতরে অন্য সাইডের দায়িত্ব দেখছি ভালো, মিথ্যা কথা বলবো না। আমি তো আপনাকে একটাই বললাম, সে যদি 3 বেলা আমার পিটাইতো ভাই, কোনো দুঃখ থাকতো না। একটা গালি দিত বা সন্দেহ করতো, এই তোর কাছে অমুকে ফোন দেয়, তুমুকে ফোন দেয়, একটা কথা আছে না, কোনো দিন না, কোনো দিন না। এবং কি আমাকে নিয়ে তৃতীয় কোনো পার্সনের সাথে সে কখনো জোর গলায় কথাও বলে নাই। ওই ব্যক্তির ধারা আজকে আমি ভাই নিঃস্ব। আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা তার মা শেষ করে দিল, ক্ষমতা। স্বাভাবিক। আমি তার কাছে ফোন দিই না, আমার খালা ফোন দিছে,
তুমি ফালাই থুয়ে চলে গেছো। আজকে ওই 2টা সন্তান পালে কি দিয়া? তোমার মা যে এত বড় ক্ষতি করলো, তুমি কিছু করলা না। তুমি সোহেল আজকে সাথে থেকে এই কাজটা করলা, একদম নর্মাল। বললাম না, মানে এর চেয়ে নর্মাল দুনিয়ার বুকে আছে কি না ভাই আমার জানা নেই। ওই উত্তর দিছে, আমি লাউড দেওয়া, আমি কিন্তু সাথে আমি দেখতাছি যে কি উত্তরটা দেয়। আল্লাহ খালা, আমি তো কইতে পারি না খালা, আম্মা এই কাজ করছে, আমি তো জানি না খালা। এই এতটুক কথা। বিশ্বাস করবেন না ভাই, আমার পায়ের রক্ত মনে করেন আমার মাথায়। আমার 8টা বছরের বিজনেস তিলে তিলে কইরা গড়ানো ভাই অফিস। আমি 2016 সালে সেপ্টেম্বর মাসে অফিস চালু করছি। 2024-এর আগস্ট মাসের 25 তারিখে তার মা সব শেষ করলো। নিজের কর্মক্ষেত্র নষ্ট হয়ে যাওয়ার একটা এটা আপনার সাজানো সংসার। একদম এটা যদি দেখেন আমি বাহির থেকে এসে এটা নষ্ট করে দিছি, আপনার ভিতরটা কেমন লাগে? জ্বলে যাবে। এবং কি এটার ইনকাম দিয়ে আমার 2টা সন্তান, আগে বাঁচাইছি একটা, এখন বাঁচাই 2টা। ও মাই গড। আগস্টের 25 তারিখে আমি নিঃস্ব। আমি একটা কথা বলিনি। আমি বোবা। আমি কার সাথে কথা বলবো? আমার ভিতরে একটু ইয়াটা বেশি ভাইয়া, ঘৃণার অভিমানটা বেশি। আমার আপনার প্রতি একবার অভিমান জন্মাইলে আমি যত কষ্ট আমি এখানে আর আসবো না। বোন, লাস্টলি যদি আমাদের যারা দেখতেছে তাদের জন্য কিছু বলতে চান? তাদের জন্য এতটুকু বলি, বিয়ে বসা কোনো অন্যায় না। এখন আমার ক্ষেত্রে আমি মনে করি আমি বিয়ে বসছি, এটা আমার অন্যায়। আমার অবৈধ থাকাটা ভালো ছিল, তাহলে তো আজকে একটা সন্তান নিয়ে আমার রাস্তায় থাকতে হতো। আমি দিন শেষে সারাদিন রাস্তাটা ঘুরি, যখন রাত্রে ঘরে ঢুকি আমার সন্তান কিন্তু বাপ দেখেন। আমি 4 মাসের বাচ্চা ফালায় ফালায় এখানে রাস্তায় রাস্তায় ঘুরি। আমার বাচ্চা 1 ফুট হইলো তো বুকের দুধ খাইতে পারতো না। এক হচ্ছে পায় না, দিতে হইতেছে আমিও নিজের থেকে হ্যাং হয়ে গেছি। বুকের দুধের নেশা করলে তো আমি তো কাজ করতে পারবো না। আমি এমনই পুরা কপাল, আমি সিজারে যখন ঢুকি ভাই, জামাই নেই তখন বাসা? জামাই তো নাই, এটা তো মানছে। তার মেয়ে, মানে আমার সতীনের মেয়ে, আমার ছেলের সাথে কিভাবে যেন মেসেঞ্জারে অ্যাড হয়, উল্টাপাল্টা কথা কইয়া আমার বড় ছেলেরে বিগড়াই দেয়। আমার ডেলিভারির ঠিক 15 দিন আগে আমার ছেলে আমার বলে এই বাচ্চা হইতে পারবো না। ডেলিভারির মাত্র বাকি 15 দিন। কেমনে সম্ভব? আমি আমার ছেলের দিকে তাকাই রয়েছি, পোলা কি কয়। আমার ভাগ্নের কাছে আমার ছেলে মেসেজ পাঠাইছে, আম্মু রেখো কি করবো, কি করতে পারবো করতে, নাইলে আমি ফাঁসি দেব। আর এক পয়লা আমার ছেলে টেস্ট পরীক্ষা দিব। ওইটারই বিগড়ে লোকেরা? ওইটারে বিগড়াইছে আমার সতীনের মেয়ে, ওই খুব ট্যালেন্ট। ওই ফেসবুক ইনবক্সে? হ্যাঁ, মেসেঞ্জারে কি ব্যাপার আফিফ, তোমার আম্মুর বেবি হবে, বাপকে উমুক তুমুক, মানে নেগেটিভ যত অ্যাঙ্গেল কথা আছে। বোন, আমার তরফ থেকে আপনার জন্য দোয়া। এবং আমি বিশ্বাস করি যে যে মেয়ে নিজের পেট চালানোর সাথে সাথে আরো 3জন মানুষের দায়িত্ব নিতে পারে সে দুনিয়ার সব পারে। সততা এবং পরিশ্রম দিনের দিন টিকে আছেন, আল্লাহ আপনাকে আরো অনেক দূর নিয়ে যাবে। হ্যাঁ, আমি জানি না তাতে মানুষের দোয়া অবশ্যই আমার প্রতি আছে এবং বাপ মার দোয়াও আছে। এখন আমি কিছু কিছু দিক থেকে হইতেছে ভাই আমি খুব জিদি, আমি সহজে হার মানি না, মেয়ে না। ইনশাআল্লাহ। আমার অফিস তার মা নষ্ট করছে, এখন আমি কিন্তু ছোটখাটো একটা অফিস তার বাড়ির সামনে নিছি। ভেরি গুড। যেমন এই বিল্ডিং, ধরুন ওই বিল্ডিং 1 মিনিটও লাগবে না। এবং কি ওই বাড়িওয়ালা কিন্তু তাদেরই আত্মীয়, তারাও জানে আমি কার বউ, তারা সবাই জানে। আমি বলছি আমি কারো বউর পরিচয় নিয়ে আমি আপনাদের কাছে আসি। ছোটখাটো একটা অফিস নিছি, মিথ্যা। এর মধ্যে আমার সাথে একজনের সাপোর্ট আছে। ওই লোকটাও বেশি ভালো যে তাও বলবো না, আবার একদম নিকৃষ্ট যে তাও বলবো না। দুনিয়ায় কেউ ভালো না কেউ খারাপ না, কারণ সব না, এক আমি রকম। তারা কেন খারাপ বলতেছি, হইতেছে ওই লোকটা হইতেছে মিথ্যা কথা বলে বেশি, এটা হলো তার সমস্যা। আর ভালো সাইডটা হইতেছে সে কি করলো এটা ভাই আমার দেখার বিষয় না। সে সবচেয়ে বড় কথা হলো আমার সন্তানের মৃত্যুর দরজায় চলে গেছিল, উঠে আনছে। ওইখানে যে ব্যক্তি কোটিপতির সন্তান হাসপাতালে, আমি কিন্তু কোটিপতির থেকে 100 টাকা পাইনি। সে শুনছে আমার সন্তান হাসপাতালে, সে কিন্তু হাসপাতালে আমার সন্তানও দেখতে আসে নাই। এবং কি যে ব্যক্তি দেখতেই আসে না সেই ব্যক্তি টাকা দিবে কিভাবে? ওই পার্সনটা
আমার সন্তানরে আল্লাহ হয়েছে রহমত না করলে আপনি আর আমি কিছুই করতে পারবো না। তো ওই পার্সনটা আমার সন্তানের ট্রিটমেন্টের সম্পূর্ণ টাকা দিছে, কারণ আমার তো বিজনেসই নেই, তো আমি টাকা পাবো কই ভাইয়া? ওটা বললাম, মানুষ জারিয়া হিসেবে যাদেরকে দেয়, ভালো আছে মন্দও আছে, আমার ভিতরে ভালো হয়তো বা থাকতে পারে, খারাপটাও ভাই আছে, কিন্তু তার কাছে আমার প্রশ্ন একটাই যে আমার দোষটা ভাই কোন জায়গায়? আমি স্যাক্রিফাইস করে গেলাম, কষ্ট করে গেলাম, দিন শেষে আমি জায়গা বিক্রি করে, আমি এক সন্তানের জন্য জায়গা কিনছি, আরেক সন্তানকে দুনিয়াতে আনার জন্য আমি জায়গা বিক্রি করে আমি সন্তান ডেলিভারি করি। তার মা লোক সেটেল করছে, আমি 8 দিন হাসপাতালে ভর্তি হবো, ওইখান থেকে আমি আরেক হাসপাতালে ভাইয়া ভর্তি হই, লোকজন সেটেল করছে সিজারের রুমের থেকে যাতে বাচ্চা সরাই ফেলায়। আমি যদি সিজারে ঢুকি, আমার সিচুয়েশনটা ভাইয়া কি? আমি কি ওটিতে ঢুকে যুদ্ধ করবো কারোর সাথে? আপনি বলেন। সম্ভব আল্লাহ না কি তো। এতই আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে? আল্লাহ মাফ করুক, কিন্তু এইটা আমার কাছে অনেক বেশি ফকিরাফুলের নাটকীয়। কয়েকজন লোক আমারে ফোন দিছে, যাদের সাথে আমি 1 কাপ চাও কখনো খাইনি। পলকে ভাবে আপনি কোন হাসপাতাল? আমি কি কেন, কি হয়েছে? আমাদের হুকুম ছাড়া হাসপাতালটা বেরোবেন না। কে ভাই? ওনারা রাজনীতি করে। তখন আমি কি কে? কভাবে সব কেয়ার উত্তর পরে